বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় আজকে আপনাকে আমরা প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে পেয়ে আমি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌসারা রোজি, সভানেত্রী, মহিলা দল এবং লালমনিরহাটবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি 31 দফায় বলেছেন যে 31 দফায় 24 নম্বর কলামে যেটা উল্লেখ করা হয়েছে যে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন পদক্ষেপ নেওয়া বাস্তবায়ন করা হবে। এখানে বলা হয়েছে যে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনে আংশিকভাবে বিভিন্ন আনুপাতিক হারে ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে তাদেরকে নেওয়া হবে। এবং পরবর্তীতে আরেকটা কথা বলা হয়েছে যেটা পরিবারের মধ্যে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের নারীদের ক্ষমতায়ন এবং তাদেরকে তাদের মর্যাদা দেওয়া হবে। তা আমি প্রথমেই বলছি যে এই যে 31 দফা যে কর্মসূচিটা এটা তো গ্রহণ করা হবে আফটার ইলেকশন, অর্থাৎ যখন একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে তারপরে আমাদের এই বিএনপি ক্ষমতায় আসবে এবং 31 দফা কর্মসূচি গ্রহণ করা হবে। কিন্তু তার আগে আমাদের এই নারীদের নিয়ে আপনাদের কি একটু চিন্তা ভাবনা আছে এবং আপনার যে চিন্তা ভাবনা সুচিন্তিত চিন্তা ভাবনা সেটা আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের কি নিয়ে এই যে সংরক্ষিত মহিলা আসন কিংবা এই যে স্থানীয় সরকার গঠনে যখন নারীদের আমাদেরকে দেয়া হয়, যখন এই যে মহিলা ভাইস চেয়ারম্যান, কিন্তু শুধু চেয়ারম্যান পদে কেন মহিলাদেরকে নাম রাখা হয় না? এবং আমি এইভাবে আপনাদের কাছে শুধু জানতে চাচ্ছি যে আফটার ইলেকশন এই 31 দফা যখন বাস্তবায়ন হবে তখন তার আগের আপনি চিন্তা ভাবনাটা আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আপা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, বাট আপনার প্রশ্নটা তো আমি একটু কনফিউজড অ্যাকচুয়ালি, আপনি কি বলতে চাইছেন আমি নিজেও পরিষ্কার বুঝে উঠতে পারছি না। দেখেন, একটি রাজনৈতিক দল যখন থাকে, একটি রাজনৈতিক দল যখন গঠিত হয় তাদের কিছু পরিকল্পনা থাকে এবং তারা পৃথিবীর সব দেশে, ইভেন এই ব্রিটেনেও সেটি যারা যে মেইন যারা রাজনৈতিক দল আছে তারা তাদের কথা, তাদের প্রকল্প, তাদের পরিকল্পনা জনগণের সামনে উপস্থিত করে এবং সাথে তারা বলে যে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই কাজগুলো সম্পন্ন করব। নির্বাচনে যদি দেখা যায় যারা জিতেছে তখন ধরে নেওয়া হয় যে তাদের পরিকল্পনাগুলোকে অধিকাংশ জনগণ সমর্থন দিয়েছে বলেই তারা জিতেছে। অর্থাৎ আপনি যে পরিকল্পনাই করেন একটি রাজনৈতিক দল হিসাবে, পরিকল্পনা বাস্তবায়ন তো আপনি বিরোধী দলে থেকে করতে পারবেন না। হ্যাঁ, দলের কিছু সাংগঠনিক পরিকল্পনা থাকে সেগুলো বাস্তবায়ন আপনি করতে পারবেন, কিন্তু রাষ্ট্রীয় বা সামগ্রিকভাবে দেশ বা মানুষের জন্য যখন আপনি কিছু করতে চাবেন ডেফিনেটলি আপনাকে সরকারে যেতে হবে, আদারওয়াইজ তো আপনি করতে পারবেন না। তো আমার মনে হয় আপনি আগে কি করব আমি ঠিক জানি না এটা বলতে আপনি কি বুঝিয়েছেন। আগে তো করার স্কোপ কতটুকু আছে, দলের ভিতরে যদি কিছু করার স্কোপ থাকে সেটা আমরা করতে পারবো, রাষ্ট্রীয় বা সরকারের ক্ষেত্রে তো আমরা করতে পারবো না যতক্ষণ আমরা সরকার গঠনে সক্ষম না হব। আর আপনি বাকিটা বোধহয় আপনার নিজের প্রশ্নের মধ্যেই কম বেশি আপনি উত্তর দিয়ে দিয়েছেন। এখানে একটি বিষয় আছে, দেখুন আমি কিছুক্ষণ আগে আমাদের আরেক বোনের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা এর মধ্যেই প্রস্তাব করেছি যে সংসদে যে 50টা মহিলা আসন আছে এটিকে আমরা বৃদ্ধি করতে চাই, এটিকে আমরা বাড়াতে চাই, আমরা এটিকে 50 থেকে 100-তে নিতে চাই, এভাবে আমরা এনকারেজমেন্টটা করতে চাই। এটি গেল 1 নম্বর। আমরা একই সাথে অধিক সংখ্যক নারীকে আমরা শিক্ষিত করতে চাই, যেটি দেশনেত্রী খালেদা জিয়া ওনার গত সরকারের সময় উনি করেছিলেন, গত সরকার এবং তার আগে উনি সেটি শুরু করেছিলেন। স্বাভাবিকভাবে আপনাকে তো একটা যোগ্যতা অর্জন করতে হবে, নারী পুরুষের বিষয় না, যে কোনো মানুষকেই একটা কাজ দায়িত্ব পালন করতে হলে তো মিনিমাম একটা যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া তো আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। আপনি যেই ভার বইতে পারবেন না, আপনার উপরে যদি ভারটি দিয়ে দেওয়া হয় আপনি নিজেই তো বসে পড়বেন, পড়ে যাবেন, তো আপনি দাঁড়া থাকতে পারবেন না। তো ঠিক একইভাবে মিনিমাম যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা, এর বাইরে আপনি আরেকটি যেটি বলেছেন যে সামাজিকভাবে, আচ্ছা এখানে আরেকটি কথা অ্যাড করি, আপনি বলেছেন যে ভাইস চেয়ারম্যান পদে নারীদের আছে কিন্তু চেয়ারম্যান পদে কেন নেই। দেখুন,
ভাইস চেয়ারম্যান পদে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি পদ নারীদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু কোথাও কি বলা হয়েছে যে চেয়ারম্যান পদে নারীরা কম্পিট করতে পারবে না? তা তো বলা হয়নি। তার মানে নারী হিসাবে আপনি চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করতে পারবেন, আপনার তো সেই পদ খোলা আছে। সংসদে 300 আসন আছে ইলেক্টেড, এর বাইরে আমরা যে 50 আছে সেটিকে আমরা 100-তে বৃদ্ধি করতে চাইছি, কিন্তু এই 300 আসনের মধ্যে কি কোথাও বলা আছে যে এখানে নারীরা ইলেকশন করতে পারবে না? তা তো বলা নাই। কেউ যদি যোগ্যতা অনুযায়ী 300 আসনের মধ্যে করতে চায় তাহলে অবশ্যই সে করতে পারবে। অর্থাৎ আমরা যে প্রস্তাবনা করেছি 50-টিকে 100-তে বাড়াতে চাই, আপনি যদি তাহলে এভাবে চিন্তা করেন যে তার মানে পুরুষদের জন্য 300 আসন আর নারীদের জন্য কিন্তু 400 আসন ওপেন থাকছে। পুরুষদের জন্য 300 আসন আর কিন্তু নারীদের জন্য পুরো 400 থাকছে, কিন্তু 100 তো থাকছে। এর বাইরে যেই 300 এক্সিস্টিং আছে সেটিতেও যে কোনো যোগ্যতার ভিত্তিতে যে কোনো নারী আসতেই পারবে, কম্পিট করতেই পারবে, ইলেকশন করতেই পারবে সে। এটি গেল একটা। এখন আসেন, আপনি একটি কথা বোধহয় বলেছেন আপনার প্রশ্নের মধ্যে যে সামাজিকভাবে কিভাবে আমরা নারীদেরকে আরো মূল্যায়ন করতে পারি বা তাদেরকে এম্পাওয়ার করতে পারি। আমি জানি না আপনি আমার এর আগে যখন 31 দফা ছিল বা বিভিন্ন আপনি খেয়াল করেছেন কিনা, আমরা সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটির নাম আমরা এখনো ফাইনাল করিনি। আমরা মোটামুটি ভাবে আমরা বলছি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড নামে সেটিকে আমরা এখন এই মুহূর্তে নাম দিয়েছি, বাট এটাকে পরে নাম হয়তো এটাও থাকতে পারে অথবা অন্য নামও হতে পারে। এখন এই ফ্যামিলি কার্ড যে আমরা দিব, এই ফ্যামিলি কার্ড পরিবার ওয়াইজ দিব আমরা। এরই মধ্যে কম বেশি এটির উপরে যে কাজ করছি এরই মধ্যে আমরা বের করেছি বাংলাদেশে কতগুলো পরিবার আছে, ভাগ করে কম বেশি আমরা বের করেছি। প্রায় 4 কোটির মতন পরিবার আছে বাংলাদেশে কম বেশি। এই পরিবার মধ্যে একদম থানা পর্যায় থেকে এই গ্রাম পর্যায় থেকে শুরু শহর পর্যায় পর্যন্ত, ক্যামেরাম্যান আমাকে স্টেজ না দয়া করে রোজি আপা যেখানে আছেন আপনি ওই যে হ্যাঁ এইভাবে রাখেন ফোকাসিংটা। এই আপনার কার্ডটাকে আমরা পর্যায়ক্রমিক ভাবে সারা দেশের সব পরিবার ওয়াইজ আমরা দিব। এখন এই যে পরিবার ওয়াইজ দিব, এই পরিবারের কাকে দিব? কাউকে তো দিতে হবে। আপনার পরিবারে কিন্তু আপনি পাবেন সেই কার্ডটি আপনার নামে হবে। আমার পরিবারে এটা আমরা জেনারেল রাখবো, এমন না যে আমরা দুস্থ মানুষকে দেবো, সচ্ছল মানুষকে দেবো না। এটি জেনারেল হবে, ইউনিভার্সাল হবে, এটি আমরা সব পরিবারকে দিব। সেই ক্ষেত্রে আমার স্ত্রীও পাবেন। আমার স্ত্রী, আমার পরিবারের নামে যেই কার্ডটি আসবে ওটা আমার নামে হবে না, আমার স্ত্রীর নামে ওটি হবে। এখানে যেই আমার ভাইয়েরা বসে আছেন প্রত্যেকটি ফ্যামিলি কার্ড ওনাদের ফ্যামিলির নামে যাবে, কিন্তু একটা ওনাদের নামে হবে না, সব ভাবিদের নামে হবে। আচ্ছা, কার্ডগুলো এখন এইটা করার লক্ষ্য বা উদ্দেশ্য কি? এটা করার লক্ষ্য বা উদ্দেশ্য যে দেখেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই, শুধু বাংলাদেশে না পৃথিবীর অনেক দেশ আছে, এই দেশেও ক্ষেত্র বিশেষ আমরা দেখেছি হয়, এইখানকার লোকাল নিউজ গুলা দেখলে বোঝা যায় অনেক ক্ষেত্রে নারীরা অনেক সময় পরিবার বা সামাজিক ভাবে কোনো কিছু করা থেকে কিছুটা বঞ্চিত থাকেন বা কিছুটা তাদেরকে বাধাগ্রস্ত করা হয়। সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তার নামে যখন একটা কার্ড যাবে, স্বাভাবিকভাবে সামাজিকভাবে তার নিজের সংসারে হোক, তার বাবা, তার শ্বশুর, যে সংসারে হোক, যেভাবেই হোক, কিছুটা হলেও তার কিন্তু সম্মান বৃদ্ধি পাবে, একটা আলাদা মূল্যায়ন হবে যে তার নামে রাষ্ট্র থেকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া আছে। এখন এই ফ্যামিলি কার্ডের বিপরীতে আমরা সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে চেষ্টা করব সেই পরিবারটিকে কিছু সহযোগিতা দেওয়ার জন্য, যত সামান্যই হোক, যতটুকুই হোক, সহযোগিতা দেওয়ার জন্য। আচ্ছা, এখন ধরেন আপনার পরিবারে আপনি 4 জন, আমরা ধরবো কিন্তু 4 জনের পরিবার, কোন পরিবার হয়তো 7 জনও থাকতে হবে, কিন্তু 7 জন দেবো না, আমরা 4 জন হিসাবে সবকিছু করব। এখন আপনার পরিবারে ধরেন কম বেশি মাসে 5 কেজি চাল লাগে, উদাহরণস্বরূপ বলছি। আমরা যদি ফ্যামিলি কার্ডের এগেনস্টে চাল দিই, আপনাকে 5 কেজির জায়গায় 5 কেজি তো আর দেবো না আমরা সরকার থেকে বা রাষ্ট্র থেকে, 1 কেজি দিব, সে উদাহরণ হিসাবে বলছি। এখন এই 1 কেজির অর্থটা তো আপনার কাছে বেঁচে গেল, তাহলে 1 কেজির খরচটা তো বেঁচে গেল, আপনার খরচ পড়ছে 4 কেজি, তাহলে এই 1 কেজির অর্থটা আপনার কাছে জমা হলো। এভাবে আরো কিছু জিনিস থাকবে। তো ধরেন খাওয়া দাওয়া বাবদ আমরা যদি ধরে নিই উদাহরণ হিসেবে যে একটা পরিবারের মাসে ধরেন 5 থেকে 6 হাজার টাকা খাদ্য খরচ হয় শুধু খাদ্যের পিছনে।
এই ফ্যামিলি কার্ডের বিপরীতে যদি আমরা সরকার থেকে 1,500-2,000 ধরেন আমরা সরকার থেকে দিচ্ছি একটা পরিবারকে সহযোগিতা, এই 2,000 টাকা কিন্তু ওই মহিলা বা ওই গৃহিণী সে কিন্তু সেভ করছে, অর্থাৎ 6,000 টাকা যদি তার মাসে খরচ হয়, 2,000 টাকা করে সে কম বেশি সেভ করতে পারছে। তার মানে বছর শেষে তার হাতে জমা হচ্ছে 24,000 টাকা ধরে নেই আমরা উদাহরণস্বরূপ। এখন আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে এই 24,000 টাকা যদি একজন গৃহিণী বা একজন নারী বা একজন মায়ের কাছে, একজন গৃহিণীর কাছে জমা হয়, তার যদি সঞ্চয় হয়, সে প্রথমে কি করে? প্রথমেই সে টাকাটা খরচ করে তার পরিবারের সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটোর প্রতি প্রথমে সে নজর দেয়। তার মানে এই জিনিসটা যদি আমরা চালাতে সক্ষম হই, আমরা 5-10 বছর পরে কম বেশি শিক্ষিত পরিবার এবং সুস্থ একটি পরিবারকে পাবো। সুস্থ মানে কম অসুখ বিসুখ কম হবে, অর্থাৎ পরিবারের সন্তানেরা কম বেশি সুস্থ থাকবে, পরিবারের সন্তানেরা কম বেশি শিক্ষিত হবে। তারপরে কি করে মহিলারা? তারা তখন দেখে আচ্ছা ঠিক আছে, এটার পাশাপাশি আর কি করা যায়। আপনি তখন ছোট 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 বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করবেন। আপনার হাতে ক্যাশ ক্যাপিটাল আছে, তো ইনভেস্ট করবেন। আপনি ইনভেস্টমেন্টটা যখন হবে, স্বাভাবিকভাবে সেটি যেরকম আস্তে আস্তে দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করবে, একই সাথে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ আজকে যে মায়ের হাতটা একদম খালি অথবা অসচ্ছল, আমরা ধরে নিচ্ছি 5 থেকে 10 বছর পরে সেই মা বা সেই গৃহিণী, সেই গৃহকর্ত্রী অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল হবে। অর্থাৎ আপনার যে লক্ষ্যটা মহিলাদের এম্পাওয়ার করা, তাদেরকে শিক্ষা দীক্ষায় হোক, তাদেরকে অর্থনৈতিক ভাবে হোক, তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে গড়ে তোলা, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। অনেকগুলোর মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমেও এই কাজটিকে লক্ষ্যটা অর্জন করা। মোটামুটি ভাবে আপনার প্রশ্নের উত্তর এটাই আমার কাছে মনে হচ্ছে দিতে পারি, আমি তাই দিয়েছি।